বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি খুবই ক্লান্ত। যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের, এখন বাজে রাত 11টা, সারাদিন এত পরিশ্রম করি। আজকে অনার্স প্রথম বর্ষের ক্লাস নিয়েছি, অনার্সের ক্লাস, ডিগ্রি ক্লাস, পেইড ব্যাচের ক্লাস, ফ্রি ক্লাস, এত ক্লাস মেনটেন করে তোমাদের এই যে সময়টা দিচ্ছি, এটা তোমাদের প্রতি আমার ভালোবাসা এবং আমার একটা দায়বদ্ধতা। তোমরা যারা আমার বই নিয়েছো, যারা আমাদের সাজেশন পড়েছো, অনেক স্টুডেন্ট আমাকে ফোন করে বলে, রিকোয়েস্ট করে যে স্যার ক্লাসটা আমাদের নেন, স্যার আপনি ক্লাসটা না নিলে স্যার আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো না। অনেক রিকোয়েস্ট আসে, প্রত্যেক দিনই রিকোয়েস্ট আসে। এই রিকোয়েস্টগুলা রাখতে পারি না বিদায় কিন্তু আমার এই যে লাইভ ক্লাসগুলো নিতে হয়, কারণ আমার প্রচুর কষ্ট হয় জানো। আমি এই যে খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন শুরু করছি, আর রাত 2টা-3টা বাজবে, ঠিক আছে। এত পরিশ্রম করি, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, বুঝছো। এত পরিশ্রম করি। যাই হোক, তোমাদের পরীক্ষা আছে, চলতেছে, যার জন্য আমার এই কষ্টটা করতেছি। যাই হোক, আশা করি তোমাদের এই কষ্টটা বৃথা যাবে না। আমি যখন দেখবো যে তোমরা প্রত্যেক স্টুডেন্ট আমার ভালো একটা রেজাল্ট করেছো, পরীক্ষার পর যখন শুনতে পারবো, পরীক্ষার যখন রেজাল্টটা দেবে, এটা প্রাউডলি বলতে পারবো যে আমার স্টুডেন্টরা, এবং তোমরাও বলবা যে হ্যাঁ অমুক স্যারের ইমরান সাজেশন পড়ে আমরা ভালো রেজাল্ট করেছি। এটা সবাই বলবে, আমার এটা ধারণা আছে। এবং আমি মনে করি যে যারা উপকার পাচ্ছ তারা অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করবা। যারা আমার স্টুডেন্ট আছো, যারা আমার শিক্ষার্থী আছো, তোমরা সবাই উপকারের বা উপকৃত হচ্ছ যে, সেটা অবশ্যই তোমরা শ্রদ্ধা করে স্মরণ করবা, ঠিক আছে। যার জন্য কিন্তু আমার এত পরিশ্রম করা, এত তোমাদের সাথে থাকা, কানেক্ট থাকা, ঠিক আছে। আমি চাই তোমরা যেন একটা ভালো রেজাল্ট করতে পারো, ভালো একটা সিজিপিএ আসুক, সেটার জন্য কিন্তু আমি রাত দিন তোমাদের জন্য চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ ভরসা, দেখা যাক আল্লাহ কী করেন। আর তোমরা প্রতিদিন যেভাবে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হও, তোমরা সবাই কষ্ট করে একটু লাইভটা শেয়ার করবা, তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে একটু লাইভে যুক্ত করে দাও, যেন তারাও আমাদের ক্লাস থেকে উপকার পায় বা উপকৃত হয়, তারাও যেন আমাদের ক্লাসটা করতে পারে, তারাও যেন আমাদের ক্লাসটা দেখে, ঠিক আছে। সো তোমরা অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দাও। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, ভাইবার গ্রুপ, যেখানে গ্রুপ আছে, কলেজের যদি গ্রুপ থাকে সেই গ্রুপগুলোতে তোমরা একটু লাইভটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে। আমরা বিনীত আহ্বান করব যেন তোমরা সবাই ক্লাসগুলো শেয়ার করো এবং শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে পারো, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমাদের নৈতিক দায়িত্ব, কারণ আমরা যেহেতু ফ্রি ক্লাস নিচ্ছি, তোমাদের জন্য এত উপকার করতেছি, তোমরা অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবা। তো আজকে আমি তোমাদেরকে শুধুমাত্র সমাজকর্ম এবং সমাজবিজ্ঞানের যে পরীক্ষাটা আছে সেই বিষয়টার উপরে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিব। সেই প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় ইনশাল্লাহ আশা করি কমন পাবা। জাস্ট এই প্রশ্নগুলো পড়ে যাবা, ঠিক আছে। এর বাইরে কোনো প্রশ্ন পড়ার দরকার নাই। আমি যেহেতু তোমাদের সময় নষ্ট হয়ে গেছে, এখন শেষ মুহূর্তে অল্প সময় আছে হাতে, সো এই অল্প সময়ের ভিতরে যেন তোমাদের সময়টা কাজে আসে, সেজন্য আমি এত বেশি প্রশ্ন দিব না যে প্রশ্নগুলো পড়লে তোমাদের এখন পড়ার সময় নাই বা দেখার সময় নাই, তারপরে আমি এত সময় তোমাদের নষ্ট করব না, ঠিক আছে। জাস্ট অল্প কয়েকটা সিম্পল প্রশ্ন দিব, এই প্রশ্নগুলো পড়লে হবে ইনশাল্লাহ, ঠিক আছে। যে প্রশ্নগুলো না পড়লেই না, আমি সেই প্রশ্নগুলোই তোমাদেরকে দিব, ঠিক আছে। আর যারা আমাদের এই পেজে নতুন সদস্য, তারা আমাদের অবশ্যই ইমরান পাবলিকেশন পেজটা ফলো দিবা, ঠিক আছে। যারা আমাদের ইমরান পাবলিকেশনে একদম নতুন সদস্য, তারা অবশ্যই আমাদের পেজটা ফলো দিবা এবং পেজটা ফলো দেওয়ার সাথে থাকবা। এবং পেজে আমাদের অবশ্যই যারা একদম নতুন সদস্য, ঠিক আছে। যাই হোক, তোমরা অবশ্যই আমার জন্য দোয়া করবা, আল্লাহ পাক যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, যেন আমি প্রত্যেক দিন তোমাদের সাথে ভালো কিছু ক্লাস উপহার দিতে পারি। তো সবাই অবশ্যই আমার অবশ্যই তোমরা আমার জন্য দোয়া করবা, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন এবং নিয়মিত তোমাদের মাঝে আমি ক্লাস নিয়ে উপস্থিত থাকতে পারি, ঠিক আছে। অবশ্যই তোমরা আমার জন্য দোয়া করবা, আল্লাহ পাক যেন আমাকে ভালো রাখেন। এবং আজকেও একটা আনন্দের বিষয় হচ্ছে যে আজকেও যে তোমাদের ছিল দর্শন পরীক্ষা ছিল, দর্শন 4র্থ পত্রের পরীক্ষা, এখানে 97-98% পর্যন্ত কমন ছিল। তো আমি যে প্রশ্নগুলো দিই, প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্ব বিদায় কিন্তু দিই, ঠিক আছে।
একদম গুরুত্বপূর্ণ, ঠিক আছে? একদম গুরুত্বপূর্ণ বিদায় হচ্ছে যে এইগুলো দেওয়ার চেষ্টা করি। আই এম সো টায়ার্ড, একদম ক্লান্ত, বুঝছো? আজকে একদম ক্লান্ত, এখন মানে কথা বলতে পারতেছি না। একদম টায়ার্ড, বুঝতে পারছো? সো তোমরা সবাই ক্লাসটা গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবো, ঠিক আছে? সবাই ক্লাসটা গুরুত্ব দিয়ে দেখবা, দেখবো যে তোমাদের প্রত্যেকেরই উপকারে আসবে। আর যারা আমার আইডির সাথে কানেক্ট থাকতে চাচ্ছ, যারা আমার আইডির সাথে কানেক্ট থাকতে চাও, তারা অবশ্যই আমার ইমরান হোসেন যে আইডিটা আছে সেই আইডিটা তোমরা সবাই হচ্ছে যে লাইক বা ফলো দিয়ে রাখবা। তাহলে আমি শুরু করতেছি। সমাজবিজ্ঞান চতুর্থ পত্র সাজেশন দিয়ে শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সমাজ মনোবিজ্ঞান বিষয় কোড হচ্ছে 122-003 122-003। এই বিষয়টার আমি সাজেশন দিচ্ছি, সমাজবিজ্ঞান চতুর্থ পত্র। সবাই খেয়াল করো, এখন অনেক বেশি কথা বলার দরকার নাই, জাস্ট হচ্ছে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো তোমরা একটু দেখার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, 1 নম্বর প্রশ্ন আমাদের সাজেশনের ক বিভাগের প্রথম প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। ক বিভাগের প্রথম প্রশ্ন, সমাজ মনোবিজ্ঞান হচ্ছে সমাজ ব্যক্তির আচরণের বিজ্ঞান, উক্তিটি কার? সমাজ মনোবিজ্ঞান হচ্ছে সমাজস্থ ব্যক্তির আচরণের বিজ্ঞান, এই উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে মনোবৈজ্ঞানিক ক্রাসফিল্ড এবং বেলচি এর, বুঝতে পারছো? এই 1 নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে সমাজ মনোবিজ্ঞান হচ্ছে সমাজ ব্যক্তির আচরণের বিজ্ঞান, সমাজ এবং ব্যক্তির আচরণের বিজ্ঞান। এই উক্তিটি কার? এই উক্তিটি তোমরা পড়বা, মুখস্থ করবা। এরপরে দেখো, গুজব কাকে বলে? গুজব হলো অতি দ্রুত প্রচারিত একটা প্রমাণহীন বিকৃত তত্ত্ব। গুজব বলতে কি বোঝায়? গুজব কাকে বলে? গুজব হচ্ছে যেটা খুব দ্রুত ছড়ায় এবং এই যেটার কোনো ভিত্তি থাকে না, প্রমাণহীন, সেটাকে বলা হয় গুজব। এরপরে দেখো, সামাজিকীকরণ কাকে বলে? আমাদের প্রশ্ন হচ্ছে সামাজিকীকরণ, 7 নম্বর আমাদের সাজেশনের 7 নম্বর প্রশ্ন, সামাজিকীকরণ কাকে বলে? তোমরা আমাদের সাজেশনের 7 নম্বর প্রশ্নটাও সবাই পড়বা। সামাজিকীকরণ কাকে বলে? সামাজিকীকরণ কাকে বলে? বুঝতে পারছো? সামাজিকীকরণ কাকে বলে? সবাই সামাজিকীকরণ প্রশ্নটা পড়ো। সামাজিকীকরণ, সবাই সামাজিকীকরণ প্রশ্নটা সবাই পড়ো, ঠিক আছে? সবাই লিখো সামাজিকীকরণ প্রশ্নটা সবাই পড়ো। আচ্ছা, আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দিব আস্তে আস্তে, একটু তোমরা কালকে যেহেতু ওদের পরীক্ষাটা, এজন্য আমরা আগামী কালকের যে পরীক্ষাটা আছে সেটা একটু আগে দিচ্ছি। আমরা প্রত্যেকটা হচ্ছে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তোমরা আস্তে আস্তে প্রত্যেকটা টপিকেরই ক্লাস পাবে, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে দেখো ইনশাল্লাহ। আচ্ছা, তারপর দেখো আমরা পরের প্রশ্ন দেখে নেই, ব্যক্তিত্বের মূল ভিত্তি কি? আমাদের সাজেশনের 9 নম্বর প্রশ্ন, ব্যক্তিত্বের মূল ভিত্তি হলো আত্মসচেতনতা এবং আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা। ব্যক্তিত্বের মূল ভিত্তি হচ্ছে আত্মসচেতনতা এবং আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা। এরপর দেখো 13 নম্বর প্রশ্ন, মনে করো প্রশ্নটা আসবেই, মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয়? মনোবিজ্ঞানের জনক উইলহ্যাম উইন্ডকে মনোবিজ্ঞানের জনক বলা হয়। মনোবিজ্ঞানের জনক কাকে বলা হয়? উইলহ্যাম উইন্ডকে মনোবিজ্ঞানের জনক বলা হয়। এরপর দেখো 14 নম্বর প্রশ্ন, ফিজিকোলজি শব্দটি কোন দুটি গ্রিক শব্দ থেকে এসেছে? একটা হচ্ছে গ্রিক শব্দ ফিজিকোলজি এবং আরেকটা হচ্ছে লগস শব্দ। একটা হচ্ছে তোমার গ্রিক শব্দ, আরেকটা হচ্ছে এই গ্রিক শব্দ ফিজিকোলজি এবং আরেকটা হচ্ছে লগস শব্দ থেকে এই ফিজিকোলজি শব্দটা আসছে।
এরপর দেখো 16 নম্বর প্রশ্ন, মিথস্ক্রিয়া কাকে বলে? মানুষের সাথে মানুষের যে পারস্পরিক সম্পর্ক এটাকে বলা হয় মিথস্ক্রিয়া। মানুষের সাথে মানুষের যে পারস্পরিক সম্পর্ক সেটা হচ্ছে মিথস্ক্রিয়া। এখন যে সাজেশনটা দিচ্ছি সেটা হচ্ছে সমাজবিজ্ঞান। তো তোমরা অবশ্যই সমাজবিজ্ঞানের প্রশ্নটা পড়ো, ঠিক আছে? তোমরা সবাই সমাজবিজ্ঞানের প্রশ্নটা পড়ো। এখন যে প্রশ্নটা দিচ্ছি সেটা হচ্ছে সমাজবিজ্ঞান। এরপরে দেখো, অহং বলতে কি বুঝো? অহং মানে হচ্ছে সেলফ, নিজেকে জানা, নিজেকে প্রত্যক্ষ করার নামই হচ্ছে অহং। 20 নম্বর প্রশ্ন, আমাদের সাজেশনের 20 নাম্বার, প্রত্যক্ষণ কাকে বলে? প্রত্যক্ষণ হলো কোনো বস্তুর উপলব্ধি বা ধারণা, সেটাকে বলা হয় প্রত্যক্ষণ। সেটাকে বলা হয় কি? প্রত্যক্ষণ। আচ্ছা, তোমরা সমাজবিজ্ঞানের সাজেশন দিচ্ছি, তোমরা সমাজবিজ্ঞানটা দেখানোর চেষ্টা করো, ঠিক আছে? ওকে। এরপর দেখো, আমরা পরের প্রশ্ন দিচ্ছি, সংবেদন সীমা কত প্রকার? 23 নম্বর প্রশ্ন, আমাদের সাজেশনের সংবেদন সীমা কত প্রকার? ও কি কি? সংবেদন সীমা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে পরম সীমা, প্রান্ত সীমা, আর একটা হচ্ছে পার্থক্য সীমা। মনোভাব কাকে বলে? আমাদের সাজেশনের মনোভাব কাকে বলে? মনোভাবের উপাদানগুলো কি কি লিখো। এই প্রশ্নটা আসতে পারে যে মনোভাব কাকে বলে, মনোভাবের উপাদানগুলো কি কি লিখো। বুঝতে পারছো? আমাদের সাজেশনের 28 নম্বর প্রশ্ন, গোষ্ঠী কাকে বলে? আমাদের সাজেশনের 28 নম্বর প্রশ্ন, গোষ্ঠী কাকে বলে? এরপরে দেখো, সামাজিক গোষ্ঠী অথবা গোষ্ঠী, এই দুইটা প্রশ্ন কিন্তু সেম, অথবা মাধ্যমিক গোষ্ঠী। সামাজিক গোষ্ঠী, মাধ্যমিক গোষ্ঠী, এই 3টা গোষ্ঠী থেকে প্রশ্ন আসবে। সামাজিক গোষ্ঠী, মাধ্যমিক গোষ্ঠী, এই 3টা গোষ্ঠী থেকে প্রশ্ন আসবে 100% ধরে রাখো। মাধ্যমিক গোষ্ঠী, সামাজিক গোষ্ঠী, গোষ্ঠী কাকে বলে? এরপর দেখো, আরেকটা প্রশ্ন আছে 33 নাম্বার, আনুষ্ঠানিক গোষ্ঠী কাকে বলে? দেখো, গোষ্ঠীর অভাব নাই, যেহেতু সমাজ বিজ্ঞান, এটা সমাজের বিজ্ঞান। তো মাধ্যমিক গোষ্ঠী, সামাজিক গোষ্ঠী, সমাজ গোষ্ঠী বা আধুনিক গোষ্ঠী, এই আনুষ্ঠানিক গোষ্ঠী, এই গোষ্ঠীগুলোর মধ্যে পার্থক্য তোমরা পড়বা, ঠিক আছে? গোষ্ঠীর সম্পর্কগুলো। এরপর দেখো, আমাদের সাজেশনের 35 নম্বর প্রশ্ন, যোগাযোগ, কমিউনিকেশন কি? যোগাযোগ কাকে বলে? এরপরে আমাদের সাজেশনের 39 নম্বর প্রশ্ন, ব্যক্তিত্ব বলতে কি বুঝো? ব্যক্তিত্ব কাকে বলে? এরপর আমাদের সাজেশনের 43 নম্বর প্রশ্ন এবং 44 নম্বর, দুইটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। নেতৃত্ব কাকে বলে এবং সম্মোহনী নেতৃত্ব। আমার মনে হয় সম্মোহনী নেতৃত্বটা বেশি গুরুত্বপূর্ণ, এটা প্রতি বছরই আসে। সম্মোহনী নেতৃত্ব কাকে বলে? নেতৃত্ব অথবা সম্মোহনী নেতৃত্ব কাকে বলে, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সম্মোহনী নেতৃত্ব কাকে বলে? এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। সম্মোহনী নেতৃত্ব কাকে বলে? এরপর দেখো, বিশৃঙ্খল জনতা কাকে বলে? বিশৃঙ্খল জনতা বলতে কি বোঝায়? যে সমস্ত জনতা হচ্ছে যে আচরণ আক্রমণাত্মক, যে সমস্ত জনতার বা মানুষের আচরণটা আক্রমণাত্মক, তাদেরকে বলা হয় বিশৃঙ্খল জনতা। আমাদের সাজেশনের 47 নম্বর প্রশ্ন। এরপর দেখো, প্যাশন কাকে বলে? প্যাশন কি? এরপরে দেখো, আমাদের সাজেশনের প্রেষণা কাকে বলে? প্রেষণা, এটা 100% ধরে রাখো। প্রেষণা কাকে বলে? প্রেষণা হচ্ছে উদ্দেশ্য দ্বারা প্রণোদিত প্রাণীর একটি সক্রিয় গতিশীল অবস্থা। ফিডব্যাক অর্থ কি? ফিডব্যাক অর্থ হচ্ছে ফেরত আসা। এরপর দেখো, জনমত গঠনের শ্রেষ্ঠ বাহন কোনটি? আমাদের সাজেশনের 12 নম্বর প্রশ্ন, জনমত গঠনের শ্রেষ্ঠ বাহন হচ্ছে গণমাধ্যম, সংবাদপত্র, বেতার বা টেলিভিশন। গণমাধ্যম, সংবাদপত্র, বেতার বা টেলিভিশন, এটা হচ্ছে জনমত গঠনের শ্রেষ্ঠ বাহন। এবার আমরা খ বিভাগের সাজেশন দিচ্ছি। ক বিভাগ তোমরা পাইছো কিনা সবাই লেখো, ডান লিখে কমেন্ট করো। যারা ক বিভাগের সাজেশন পেয়েছো তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। যারা ক বিভাগের সাজেশন পেয়েছো তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। সবাই যারা ক বিভাগের সাজেশন পেয়েছো তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো, একটু দ্রুত। যারা ক বিভাগের সাজেশন পেয়েছো তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। যারা ক বিভাগের
সাজেশন পেয়েছো তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো দ্রুত। যারা ক বিভাগের সাজেশন পেয়েছো তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। তোমরা লাইভটা শেষ করার পরে তোমরা হচ্ছে ইউটিউব চ্যানেলে বা হচ্ছে লাইভটা দেখে নিবা, ঠিক আছে? আমি একবার বলেছি, তোমরা আরো একবার পরে দেখে নিবা। ওকে, তাহলে আমরা দেখো খ বিভাগে দিচ্ছি যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমাদের সাজেশনের 1 নাম্বার প্রশ্ন 100% ধরে রাখো, আমি মাত্র 7টা প্রশ্ন দিব। ক বিভাগ থেকে মাত্র 7টা প্রশ্ন দিব, এর বাইরে একটা প্রশ্ন পড়ার দরকার নাই। সামাজিকরণে পরিবারের ভূমিকা, সামাজিকীকরণে পরিবারের ভূমিকা, এটা 1000% গুরুত্বপূর্ণ। 1 নাম্বার প্রশ্ন, 1 নাম্বার সাজেশন, সামাজিকীকরণে পরিবারের ভূমিকা, এটা 1000% গুরুত্বপূর্ণ। এরপর দেখো সংবেদন এবং প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য লিখো। 2 নাম্বার প্রশ্ন, সংবেদন এবং প্রত্যক্ষণের মধ্যে পার্থক্য লিখো, এটাও 1000% গুরুত্বপূর্ণ ধরে রাখো। 1, 2 সাজেশনের 1 এবং 2। এরপরে আমাদের সাজেশনের 5 নাম্বার প্রশ্ন, ব্যক্তিত্ব কাকে বলে, ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলো লেখো এবং প্রকারভেদ। ব্যক্তিত্ব কাকে বলে, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য এবং প্রকারভেদ, এটা হচ্ছে আমাদের সাজেশনের 5 নাম্বার প্রশ্ন। এরপর দেখো 6 নাম্বার প্রশ্ন, অন্তর্মুখী এবং বহির্মুখী ব্যক্তিত্বের মধ্যে পার্থক্য লিখো। এটা তো মনে করো কালকে প্রশ্নটা খুলেই দেখবা প্রশ্ন আসছে, এটা ব্যক্তিত্বের অন্তর্মুখী এবং বহির্মুখী ব্যক্তিত্বের মধ্যে পার্থক্য লিখো। অন্তর্মুখী এবং বহির্মুখী ব্যক্তিত্বের মধ্যে পার্থক্য লিখো, এটা 100% আসবে। তাহলে দিলাম আমাদের সাজেশনের 6 নাম্বার প্রশ্ন, 5 এবং 6, 5 নাম্বার এবং 6 নাম্বার। এরপরে আরেকটা প্রশ্ন করতে পারো আমাদের সাজেশনের 3 নাম্বার, মনোভাব একটি শিক্ষালব্ধ আচরণ, উদাহরণ সহ ব্যাখ্যা করো। মনোভাব একটি শিক্ষালব্ধ আচরণ, উদাহরণ সহ ব্যাখ্যা করো। এরপরে মনোবিজ্ঞানের, সমাজ মনোবিজ্ঞানের বিষয়বস্তু এবং প্রকৃতি আলোচনা করো। আমাদের সাজেশনের 9 নাম্বার প্রশ্ন, সমাজ মনোবিজ্ঞানের বিকাশ, প্রকৃতি, মনোভাব আলোচনা করো। এরপর দেখো আমাদের সাজেশনের 14 নম্বর প্রশ্ন, মনোভাবের সংজ্ঞা দাও এবং মনোভাব পরিমাপের সমস্যাবলী আলোচনা করো। মনোভাব পরিমাপের সমস্যাবলী আলোচনা করো এবং গোষ্ঠীর সংজ্ঞা দাও। অন্তর্গোষ্ঠী এবং বহির্গোষ্ঠীর মধ্যে যে পার্থক্য আছে সেটা লিখো। একটা আছে অন্তর্গোষ্ঠী, বহির্গোষ্ঠী, একটা অন্তর্গোষ্ঠী আর একটা হচ্ছে বহির্গোষ্ঠী, এই গোষ্ঠীর মধ্যে পার্থক্য লিখো। বুঝতে পারছো? এরপরে আমাদের সাজেশনের 22 নম্বর প্রশ্ন, প্রেষণা চক্রটি ব্যাখ্যা করো। আমাদের সাজেশনের 22 নম্বর প্রশ্ন, এই 7টা প্রশ্ন পড়বা। এই 7টা প্রশ্ন তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই 7টা প্রশ্ন পড়লে হবে, এর বাইরে একটা প্রশ্ন পড়তে হবে না। নিজুম রাতের তারা লিখতে একটু সময় লাগে। হ্যাঁ, তোমরা হচ্ছে আমাদের সাজেশনটা দাগাইতে পারো অথবা নোট করতে পারো এখান থেকে, ঠিক আছে? এত পড়াপড়ি পরীক্ষার সময় বলে যায় মেহেদি হাসান, তোমরা বেশি বেশি করে খাতার মধ্যে লিখবা। যাই পড়বা তাই হচ্ছে খাতার মধ্যে লেখার চেষ্টা করবা। যত বেশি খাতার মধ্যে লিখবা তত বেশি পরীক্ষা মনে থাকবে। বুঝতে পারছো? বেশি বেশি করে খাতার মধ্যে লেখার চেষ্টা করবা। আমি তোমাদেরকে এটা স্ক্রিনশট নেওয়ার জন্য বলতেছি, তোমরা সবাই স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো। আচ্ছা, তারপর দেখো আমাদের সাজেশনের নাম্বারগুলো আবার বলছি। 1, তারপরে 3, 1, 2, 3,
এরপরে 5, এরপরে 6, এরপরে 9, এরপরে 14, এরপরে 16, এরপরে 22। এই 7টা প্রশ্ন পড়বো 100% কমন। এবার দিচ্ছি গ বিভাগের প্রশ্ন। গ বিভাগের প্রশ্ন, দেখো প্রশ্ন হচ্ছে প্রত্যক্ষণের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা করো। আমাদের সাজেশনের 2 নাম্বার প্রশ্ন। গ বিভাগ, প্রত্যক্ষণের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা করো। 3 নাম্বার, জনমত গঠনের মাধ্যমসমূহ আলোচনা করো। 3 নাম্বার, আমাদের সাজেশনের 3 নাম্বার প্রশ্ন, জনমত গঠনের মাধ্যমসমূহ আলোচনা করো। এরপরে আমাদের সাজেশনের 7 নম্বর প্রশ্ন, মনোভাব পরিমাপনে স্কেল ব্যাখ্যা করো। মনোভাব পরিমাপের যে স্কেল আছে এই স্কেলটা ব্যাখ্যা করো। আমাদের সাজেশনের 6 নম্বর প্রশ্ন, যোগাযোগের অবাছনিক সংকেত সমূহ আলোচনা করো। যোগাযোগ করার অবাছনিক যে সংকেতগুলো আছে এইগুলো আলোচনা করো। আমাদের সাজেশনের 6 এবং 7, আমাদের সাজেশনের 6 এবং 7। এরপরে দেখো আমাদের সাজেশনের 8 নম্বর প্রশ্ন এবং 9 নম্বর প্রশ্ন, দুইটাই ইম্পর্টেন্ট। ব্যক্তির সামাজিকীকরণে পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা। এটা বন্দুকের গুলি মিস, এই প্রশ্ন মিস হবে না। ব্যক্তির সামাজিকীকরণে পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো। ব্যক্তির সামাজিকীকরণে পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো। এটা 8 নম্বর প্রশ্ন, 1000% গুরুত্বপূর্ণ। 9 নম্বর প্রশ্ন, সমাজ মনোবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা করো। সমাজ মনোবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা করো। এটা হচ্ছে আমাদের সাজেশনের 9 নম্বর প্রশ্ন। এরপর দেখো আমাদের সাজেশনের 14 নম্বর প্রশ্ন, যোগাযোগ কাকে বলে। যোগাযোগ বলতে কি বুঝো? যোগাযোগের অপরিহার্য উপাদানগুলো আলোচনা করো। আমাদের সাজেশনের 14 বা 15 নম্বর প্রশ্ন, দুইটাই ইম্পর্টেন্ট। যোগাযোগ কাকে বলে, যোগাযোগের অপরিহার্য উপাদান সমূহ আলোচনা করো। এরপরে আমাদের সাজেশনের 19 নম্বর প্রশ্ন, জনমত কাকে বলে। জনমত পরিমাপের পদ্ধতি সমূহ আলোচনা করো। এরপরে 17 নম্বর প্রশ্ন, ব্যক্তিত্বের উপর সংস্কৃতির প্রভাব আলোচনা করো। ব্যক্তিত্বের উপর সংস্কৃতির প্রভাব আলোচনা করো। এই 7টা প্রশ্ন পড়লেই তোমাদের 100% কমন আসবে ইনশাল্লাহ। এই 7টা প্রশ্ন পড়লেই 100% কমন আসবে ইনশাল্লাহ। তাহলে দেখো আমি প্রশ্নগুলো একটু মিলাও, যে প্রশ্নগুলো আমি বলেছি সেই প্রশ্নগুলো আরেকবার মিলাও। আমাদের সাজেশনের 2 নাম্বার প্রশ্ন, প্রত্যক্ষণের উপর প্রভাব বিস্তারকারী উপাদান। 3 নাম্বার প্রশ্ন, জনমত গঠনের মাধ্যমসমূহ আলোচনা করো। 6 নাম্বার প্রশ্ন, যোগাযোগের অবাছনিক সংকেত সমূহ আলোচনা করো। 7 নাম্বার প্রশ্ন, মনোভাব পরিমাপের লিকার্ট স্কেল ব্যাখ্যা করো। মনোভাব পরিমাপের লিকার্ট স্কেল ব্যাখ্যা করো। আমাদের সাজেশনের 8 নাম্বার প্রশ্ন, ব্যক্তি সামাজিকীকরণে পরিবার শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো। 9 নাম্বার প্রশ্ন, সমাজ মনোবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা করো। সাজেশনের 14 নাম্বার 15 নাম্বার, যোগাযোগ বলতে কি বুঝো, যোগাযোগের অপরিহার্য শর্তগুলো বা উপাদানগুলো লিখো। আমাদের সাজেশনের 17 নাম্বার, ব্যক্তিত্বের উপর সংস্কৃতির প্রভাব আলোচনা করো। এরপরে 19 নাম্বার প্রশ্ন, জনমত কাকে বলে, জনমত পরিমাপের পদ্ধতি সমূহ আলোচনা করো। জনমত কাকে বলে। এই ছিল সমাজ বিজ্ঞানের 4th পেপারের সাজেশন। যারা 4th পত্র সাজেশন পেয়েছো সমাজ বিজ্ঞান, তারা সবাই ধন্যবাদ দিতে পারো, একটা ধন্যবাদ জানাও একটা সবাই। যারা যারা পেয়েছো তোমরা সমাজ বিজ্ঞান সাজেশন যারা পেয়েছো তারা একটা ধন্যবাদ জানাও। সমাজকর্ম সাজেশন এখনই দিব। যারা সমাজকর্ম পেয়েছো তারা, আমার একটা আইডি আছে, আইডি লিঙ্ক দিয়েছি পিন পোস্টে, পিন কমেন্টে, তোমরা সবাই আমার আইডিটা ফলো দিয়ে রাখবা।
এতে করে আমার ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে প্রত্যেক দিনই পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, দেখো আমি আমার একটা আইডি দিয়েছি, পিন পোস্টে পিন কমেন্টে তোমরা সবাই এই আইডিটা ফলো দিয়ে রাখবা। প্রত্যেক দিনে আমাদের ক্লাসের আপডেট নোটিফিকেশন সাজেশন প্রত্যেক দিনই পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, এবং আমার আইডি থেকে তোমরা সবাই উপকার পাবা। সবাই আমার আইডিটা ফলো দিয়ে রাখো। দেখো পিন কমেন্টে একটা আইডি দিয়েছি, সবাই আমার আইডিটা ফলো দিতে পারো। আচ্ছা, রাজিয়া ধন্যবাদ দিয়েছ, রামিসা ধন্যবাদ দিয়েছ, ইমরাতুল জান্নাত ধন্যবাদ দিয়েছ, তিন রত্নের জগৎ ধন্যবাদ দিয়েছ, স্বর্ণা চক্রবর্তী ধন্যবাদ জানিয়েছ, সাদিয়া রহমান ধন্যবাদ দিয়েছ। সাদিয়া, তোমাকে কি সেই সাদিয়া তুমি? অবন্তিকা দাস ধন্যবাদ দিয়েছ। তারপরে আমরা নুসরাত ধন্যবাদ দিয়েছ, মনিরুল ইসলাম ধন্যবাদ। আচ্ছা, তাহলে তোমরা সবাই আমাদের থার্ড ইয়ারের ডিগ্রি থার্ড ইয়ারের যে সাজেশনগুলো আছে, ডিগ্রি থার্ড ইয়ারের বই বের হয়েছে, ডিগ্রি ফার্স্ট ইয়ারের বইগুলো নেওয়ার জন্য বলবা। এবার চলে যাচ্ছি আমরা সমাজকর্ম চতুর্থ পত্র। আমাদের সাজেশনের সমাজকর্ম কত পৃষ্ঠা আছে? এটা ৭৯ পৃষ্ঠা। যাদের কাছে আমাদের বইটা আছে ৭৯ পৃষ্ঠা খোলার চেষ্টা করো। ৭৯ পৃষ্ঠা, সবাই আমাদের সাজেশনের ৭৯ পৃষ্ঠা খোলার চেষ্টা করো। ৭৯, আমাদের সাজেশনের ৭৯ পৃষ্ঠা। সমাজকর্ম চতুর্থ পত্র। আচ্ছা, পৃষ্ঠা নাম্বার হচ্ছে ৮০। এই যে দেখো ৮০ পৃষ্ঠা, ৮১ পৃষ্ঠা। তাহলে আমরা হচ্ছে এবার সমাজকর্ম পদ্ধতি, আজকের প্রশ্নটা হচ্ছে সমাজকর্ম পদ্ধতি। আজকের সাবজেক্ট হচ্ছে সমাজকর্ম পদ্ধতি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয় কোড ১২২ ১০৩, বিষয় কোড ১২২ ১০৩, বিষয় কোড হচ্ছে ১২২ ১০৩। সবাই দেখার চেষ্টা করো। আচ্ছা, সমাজকর্ম ১ নাম্বার, আমাদের সাজেশনের ১ নাম্বার প্রশ্ন, সমাজকর্ম পদ্ধতি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কজ এর পুনরূপ, এই প্রশ্নটা আসবে। কজ এর পুনরূপ ৪ নাম্বার প্রশ্ন, আমাদের সাজেশনের ৪ নাম্বার প্রশ্ন, কজ এর পুনরূপ। এরপরে ৫ নাম্বার প্রশ্ন, দলীয় গতিশীলতা কি? এরপরে ৭ নাম্বার প্রশ্ন, সামাজিক দল কাকে বলে? সামাজিক দল কাকে বলে? এরপর দেখো সমাজকর্মের মৌলিক পদ্ধতি কতগুলা? সমাজকর্মের মৌলিক পদ্ধতি ৩টা। ১৫ নম্বর প্রশ্ন, আমাদের সাজেশনের ১৫ নম্বর প্রশ্ন। এরপর দেখো আমাদের সাজেশনের ১৬ এবং ১৭, মেরি এস রিচমন্ড রচিত গ্রন্থটি কে লিখেছেন? সোশ্যাল ডায়াগনোসিস, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক। এই গ্রন্থটি কার লেখা? রেক্স স্কিডমোর, মিল্টন জে ট্রেকার এর লেখা। আমাদের সাজেশনের ১৬ এবং ১৭। এরপরে ব্যক্তি সমাজকর্ম কাকে বলে? আমাদের সাজেশনের ১৯ নম্বর প্রশ্ন। এরপরে চলে যাচ্ছি পরের প্রশ্ন, আমাদের সাজেশনের ২২ নম্বর প্রশ্ন, রেপু কাকে বলে? রেপু হলো সমাজকর্মী সাহায্যার্থী মধ্যকার একটা পেশাগত সম্পর্ক। রেপু, রেপু এটা 100% ধরে রাখো আসবে। এরপর দেখো সোশ্যাল গ্রুপ ওয়ার্ক প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস, এই গ্রন্থটির রচয়িতা কে? এইচবি ট্রেকার। ২৭ নম্বর প্রশ্ন, আমাদের সাজেশনের ২৭ নম্বর প্রশ্ন। এরপরে সমষ্টি উন্নয়ন কাকে বলে? আমাদের সাজেশনের ৩০ নম্বর প্রশ্ন। এরপরে দেখো এমডিজি এর পুনরূপ লেখো। আমাদের সাজেশনের ৩৪ নম্বর প্রশ্ন, 100% ধরে রাখো এটা আসছে। এমডিজি এর পুনরূপ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। বুঝতে পারছো? তাহলে এমডিজি আমাদের সাজেশনের ৩৪ নম্বর প্রশ্ন। এরপরে আমাদের সাজেশনের ৩৭ নম্বর প্রশ্ন, নাসা এর পুনরূপ কি? ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, নাসা এর পুনরূপ। এরপরে দেখো
NASW এর পুনরূপটা, এটাও আসার সম্ভাবনা বেশি। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স, NASW এর পুনরূপ, এটা 1000% ধরে রাখো, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। এরপরে দেখো আমাদের সাজেশনের 44 নম্বর প্রশ্ন, সামাজিক গবেষণা কাকে বলে? আমাদের সাজেশনের 44 নম্বর প্রশ্ন, সামাজিক গবেষণা বলতে কি বুঝো? সামাজিক গবেষণা কাকে বলে? এরপরে দেখো আমাদের সাজেশনের 47 নম্বর প্রশ্ন, 100% প্রশ্ন এটা, মৌসুমী বেকারত্ব কাকে বলে? মৌসুমী বেকার কি? মৌসুমী প্রশ্ন আসবে, মৌসুমী বেকারত্ব কাকে বলে? বুঝতে পারছো? বছরে কোন সময় কাজ থাকা, কোন সময় কাজ না থাকা, এটাকে বলা হয় মৌসুমী বেকারত্ব। মাসের কোনো এক সময়, বছরের কোনো এক সময় কাজ করে, কাজ থাকে, কোন সময় থাকে না, এটাকে বলা হয় মৌসুমী বেকারত্ব। আর ছদ্মবেশী বেকারত্ব আরেকটা আছে, ছদ্মবেশী বেকারত্ব, এটা আমাদের বইয়ে নাই কিন্তু এটাও আসে বেশিরভাগ প্রশ্ন। এরপর দেখো আমাদের সাজেশনের 48 নম্বর প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, POSDCORB এই ফর্মুলার প্রবর্তক কে? আল্লাহ, এই প্রশ্ন যদি পুনরূপ আসে তোমরা পারবা? এত বড় একটা পুনরূপ, এই এত বড় পুনরূপ তোমরা উত্তরই করতে পারবে না, এত বড় বড় প্রশ্ন। প্ল্যানিং, অর্গানাইজেশন, স্টাফিং, ডিরেক্টিং, কোঅর্ডিনেটিং, রিপোর্টিং, তারপর বাজেটিং। ও মাই গড, আল্লাহ, এটা অনেক বড় একটা পুনরূপ। POCODCORB এর পুনরূপ হচ্ছে প্ল্যানিং, অর্গানাইজেশন, স্টাফিং, ডিরেক্টিং, কোঅর্ডিনেটিং, রিপোর্টিং, তারপর হচ্ছে বাজেটিং। এরপরে আমাদের সাজেশনের সর্বশেষ প্রশ্ন, সাক্ষাৎকার কাকে বলে? সাক্ষাৎকার, আচ্ছা সিদরাতুল মুনতাহা লিখেছে পারবো। স্যার আসসালামু আলাইকুম স্যার, আজকের রাষ্ট্রবিজ্ঞানের 4র্থ পত্র ক এর গ দিয়েন। ঠিক আছে, চেষ্টা করব। আমার তো মাথা ঘুরতেছে, এই যে এতক্ষণ চিল্লাচ্ছি, এই যে সন্ধ্যার পর থেকে শুরু করি এত চিল্লানো। আচ্ছা, এরপর দেখো আমরা খ বিভাগের প্রশ্নগুলো একটু দিয়ে দিই জটপট, আমার মাথা ব্যথা করতেছে, কোন সময় পড়ে যায় মাথা ঘুরিয়ে ঠিক নাই। খ বিভাগের প্রশ্নগুলো দিচ্ছি। সমাজকর্ম পদ্ধতি বলতে কি বুঝো? ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দাও। অন্তদল বহিদল কাকে বলে, এর প্রকারভেদ, এর পার্থক্য আসবে। অন্তদল এবং বহিদলের মধ্যে পার্থক্য। এরপরে সমষ্টি উন্নয়ন কাকে বলে, এটা লিখো। এরপরে 8 নম্বর প্রশ্ন, দলীয় গতিশীলতা আনয়নের সমাজকর্মীর ভূমিকা। দলীয় গতিশীলতা আনয়নের সমাজকর্মীর ভূমিকা। এরপরে 11 নম্বর প্রশ্ন, ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো আলোচনা করো। ব্যক্তি সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য, এটাও আসতে পারে। ব্যক্তি সমাজকর্মের উপাদান এবং লক্ষ্য উদ্দেশ্য। এরপরে 14 নম্বর প্রশ্ন, সামাজিক দল বলতে কি বুঝো? দল সমাজকর্ম বলতে কি বুঝো? তাহলে দল সমাজকর্ম কাকে বলে এবং সামাজিক দল বলতে কি বুঝো? এই দুইটা প্রশ্ন 100% গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের সাজেশনের সর্বশেষ প্রশ্ন, সামাজিক গবেষণার সংজ্ঞা দাও। সামাজিক গবেষণার সংজ্ঞা দাও। সবাই দেখে নাও এক পলক। ওকে, তাহলে আমি নাম্বার বলছি। খ বিভাগের প্রশ্ন, খ বিভাগ 1, 2, 3, 5, 8, 11, 13, 14, 19 নাম্বারগুলো আবার বলতেছি। খ বিভাগের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 6 নাম্বার, 8 নাম্বার, 11 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার, 19 নাম্বার। এই 7টি প্রশ্ন করলেই হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলা দাগানোর চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, আমার বস বলতে আমার এক বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের পাবলিকেশনে আমাদের মানে উনি আমার বড় ভাই এবং কাজ করে আমাকে হেল্প করে। রুহুল আমিন ভাই আমার ক্লাসে যুক্ত হয়েছে, ধন্যবাদ রুহুল আমিন ভাইকে, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, সুপার সাজেশন দিচ্ছি, হ্যাঁ ভাই, পোলাপানদের একটু ক্লাস করাচ্ছি। ধন্যবাদ ভাই আপনি উৎসাহ দেওয়ার জন্য, আমার সাথে যুক্ত হওয়ার জন্য।
আচ্ছা, তাহলে আমরা হচ্ছে পরবর্তী গ বিভাগের প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করতেছি। গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদের আসবে এই প্রশ্নগুলো একটু দাগানোর চেষ্টা করো গ বিভাগ থেকে। দেখো 2 নম্বর প্রশ্ন, ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দাও। ব্যক্তি সমাজকর্মের নীতিমালা আলোচনা করো। ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দাও এবং ব্যক্তি সমাজকর্মের নীতিমালা আলোচনা করো। এই প্রশ্নটা 100 থেকে 100 ধরে রাখো। ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দাও এবং ব্যক্তি সমাজকর্মের নীতিমালা আলোচনা করো। এরপরে আমাদের সাজেশনের 3 নম্বর প্রশ্ন, সমাজ কল্যাণ প্রশাসন বলতে কি বুঝো? সমাজ কল্যাণ প্রশাসনের লক্ষ্য, উদ্দেশ্য, গুরুত্ব লিখো। আমাদের সাজেশনের 3 নম্বর প্রশ্ন, সমাজ কল্যাণ প্রশাসন বলতে কি বুঝো এবং সমাজ কল্যাণ প্রশাসনের লক্ষ্য, গুরুত্ব আলোচনা করো। তাহলে আমাদের সাজেশনের 2 এবং 3, গ বিভাগের 2 এবং 3। এরপরে আমাদের সাজেশনের 5 নম্বর প্রশ্ন, তথ্য সংগ্রহ এর কৌশল বর্ণনা করো। তথ্য সংগ্রহের কৌশল আলোচনা করো, বর্ণনা করো। এরপরে আমাদের সাজেশনের 7 নম্বর প্রশ্ন, সামাজিক গবেষণা তথ্য সংগ্রহের কৌশলগুলো আলোচনা করো। সামাজিক গবেষণা তথ্য সংগ্রহের কৌশলগুলো আলোচনা করো। এরপরে দেখো আমাদের সাজেশনের 8 নম্বর প্রশ্ন, সামাজিক কার্যক্রমে এর প্রয়োজনীয়তা ফলো দিয়ে আলোচনা করো। এই প্রশ্ন লাগবে না, এর পড়ার দরকার না, এটা পড়ো না, ঠিক আছে? এটা পড়তে হবে না, এটা আসবে না। আচ্ছা, আমাদের সাজেশনের 12 নম্বর প্রশ্ন, দল সমাজকর্মের নীতিমালা সম্পর্কে আলোচনা করো। দল সমাজকর্মের নীতিমালা আলোচনা করো। এরপরে দেখো আমাদের সাজেশনের 16 নম্বর প্রশ্ন, সমষ্টি উন্নয়ন বলতে কি বুঝো? সমষ্টি উন্নয়নের লক্ষ্য, উদ্দেশ্য আলোচনা করো। এরপরে দেখো আমাদের সাজেশনের 19 নাম্বার এবং 20 নাম্বার, সমাজকর্মে সামাজিক গবেষণার গুরুত্ব লিখো। সমাজকর্মের সামাজিক গবেষণার গুরুত্ব এবং সাক্ষাৎকারের কৌশল, উদ্দেশ্য, গুরুত্ব আলোচনা করো। একটা উত্তম সাক্ষাৎকারের গুণাবলী, বৈশিষ্ট্য এই প্রশ্ন কিন্তু আসে। তো একটা সাক্ষাৎকারের কৌশল, উদ্দেশ্য এবং একটা সাক্ষাৎকারের যে গুরুত্ব, এই প্রশ্নটা পড়বা। এবার আমি নাম্বারগুলো বলতেছি। আমাদের গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে, নাম্বার বলতেছি 2, 3, 5, 6, 7। এরপরে হচ্ছে 8 নাম্বার, এরপর হচ্ছে 12 নাম্বার, এরপর হচ্ছে 16 নাম্বার, এরপরে 19, 20। এই হচ্ছে 7টি প্রশ্ন পড়লেই তোমাদের 100% কমন আসবে ইনশাল্লাহ। তাহলে আজকে আমাকে বিদায় দাও, আমি একদম পড়ে যাব। এখন আমার মাথা একদম ধরতেছে। আজকে টানা 4টা ক্লাস নিয়েছি। এই 4টা ক্লাস মাথার মধ্যে ব্যথা চলে আসতেছে, বুঝতে পারছো? এই 4টা ক্লাস আজকে মাথায় ধরতেছে। সো আজকে বিদায় দিচ্ছি। তোমাদের পরের যে ক্লাস কালকে হবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো এখন থেকে ক্লাসগুলো সকালে বা বিকালে নেওয়ার জন্য, যেহেতু অনেক ক্লাস আমার, এই জন্য সকালে বা বিকালে নিয়ে তোমাদের ক্লাসগুলো শেষ করব, ঠিক আছে? তো তোমরা সবাই যারা যারা আমাদের পেজে নতুন সদস্য, আমার আইডিটা ফলো দিয়ে রাখবা এবং যারা এখানে 700 ভাই বোন যুক্ত আছো, যারা আমার সাজেশন পেয়েছো তারা একটা ধন্যবাদ জানাও। এবং যারা আমাদের ইমরান পাবলিকেশন পেজটা ফলো দাও নাই, তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা। ঠিক আছে? আচ্ছা, 10টারে 7টা বলতেছে না, কয়টা প্রশ্ন দিয়েছি আমার মাথায় ধরতেছে না। এত রাতে এত কথা বলতেছি, ঘুমে ধরতেছে এখন, বুঝছো? তো তোমরা সবাই যারা আমাদের পেজে নতুন সদস্য, আমার এই ইমরান পাবলিকেশন পেজটা ফলো দিয়ে রাখো। যেহেতু ফ্রিতে ক্লাস করাচ্ছি, রেগুলার তোমাদেরকে ফ্রিতে সাজেশন দিচ্ছি, এত কষ্ট করে সুপার বুলেট সাজেশন দিচ্ছি, সুপার সাজেশন বুলেট সাজেশন দিচ্ছি, যেগুলো বন্দুকের গুলি সাজেশন মিস হবে না। সো তোমরা অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা, ঠিক আছে? এবং আমাদের পেজটা ফলো দিয়ে রাখলে রেগুলার ক্লাস পাবা, ঠিক আছে? জি স্যার, ওইটাই ভালো হবে। সকাল সকাল ক্লাসটা নিয়ে দিবেন, রাত্রে পড়তে পারবো। তাহলে তোমাদের ক্লাসটা কালকে থেকে আমি সকালে ক্লাস নেওয়ার চেষ্টা করব। সকালে এবং বিকালে এই 2 বেলা ক্লাস নেব, রাতে তোমাদের আর কষ্ট করতে হবে না।
আচ্ছা, যারা ক্লাস সাজেশন পেয়েছো তোমরা একটা ধন্যবাদ দিতে পারো না? একটা ধন্যবাদ কি পেতে পারি? আল্লাহ, অনেক টায়ার্ড, অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে, একদম চোখ দিয়ে ঘুম আসতেছে, আর পারতেছি না। আচ্ছা, ইউসুফ জাহান লিখেছো ঘুমান স্যার আমাদের কাম হয়ে গেছে। হ্যাঁ, এখন তো বল ভাই, এখন তোমাদের কাম হয়ে গেছে, এখন আমার হচ্ছে ঘুমাবো। আমার ঘুমাইতে ঘুমাইতে রাত 2টা বাজবে, 1টা 2টা। এই যে সব অফিস গুছাবো, তারপরে গুছানোর পরে হিসাব নিকাশ যা যা করে সব গুছিয়ে মানে নিজের মাথাটা, এই যে সারাদিন কথা বললাম চিল্লাইলাম, এগুলা সব বিশ্রাম করে তারপর ঘুমাইতে হবে। ঘুম এত সহজে আসে না, সারাদিন পরিশ্রম করে মানে যদি ঘুমাইতেও যাই দেখবো যে মাথার মধ্যে ঝিঝি করতে থাকে, সারাদিন কি পড়লাম, কি করাইলাম, কি কি কথা বললাম, এগুলো মাথার মধ্যে তোমার মানে করতে থাকে, ঘুরতে থাকে। মানে একা আমার এই প্রতিষ্ঠানকে, আমার আগে একজন আমার বন্ধু ছিল, সে চলে গেছে, অফিস স্টাফ ছিল 2-3 জন, এইগুলা ছিল। তো ক্লাসগুলা দেখা গেছে যে আমি তখন মানে সব মিলে মোটামুটি একটা রিল্যাক্সে থাকতে পারতাম। এখন আমার প্রতিষ্ঠান, আমার উপরের দায়িত্ব, মানে সবগুলো আমার উপরে, বুঝছো? যার জন্য এখন ক্লাসগুলো নিতে মানে একটু হিমশিম কাচ্ছি, একদম হিমশিম কাচ্ছি, যেগুলা বলার বাহিরে, বুঝতে পারছো? সো এখন বলতে পারতেছি না, এখন মানে সব আমার উপরে দায়িত্ব করছে। যাই হোক, তোমরা সবাই দোয়া করবা আল্লাহ পাক যেন আমাকে, পলিটিক্যাল সায়েন্স দিলে ধন্যবাদ বেশি দিতাম, যে স্পিড আজকে দেওয়া সম্ভব না, কথা বলতে পারতেছি না, মানে এখন মুখ দিয়ে কথা আসতেছে না, ঠিক আছে? যাই হোক, তোমরা সবাই দোয়া করবা আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে, আমার পরিবারের জন্য দোয়া করবা, আমার 2টা সন্তান ছেলে আছে, ওদের জন্য দোয়া করবা আল্লাহ পাক যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিয়মিত তোমাদের সাথে ক্লাস দিতে পারি, উপহার দিতে পারি, এবং আল্লাহ পাক সুস্থ রাখে, স্বাভাবিক রাখে, সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।